হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় 11 আজকে এই দ্বিতীয় ভিডিও হবে, কারণ গত ক্লাসে আমরা অধ্যায় 11 একটি প্রথম ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। অধ্যায় 11 নাম হচ্ছে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। তো গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা ক্রয় মূল্য, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা শিখেছি। কারণ আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আবার বলছি, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যে পণ্য ক্রয় করে সেই পণ্যের একটা বিক্রয় মূল্য নির্ধারণ করে তারপরে জনগণের কাছে সেই পণ্য বিক্রি করা। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয় করে সেই কাঁচামালকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে। তো ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে তারপরে ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে তারা তাদের যে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে, বা একটা পণ্য উৎপাদন করতে তাদের কত টাকা ব্যয় হলো সেই ব্যয়গুলো কিভাবে নির্ণয় করা হয়, সেই ব্যাপারটা আজকে আমরা শিখতে পারবো। যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠান বলতে আমরা বলতে পারি, যেমন জামা কাপড় তৈরি করে এটাকে উৎপাদনকারী প্রতিষ্ঠান, ধরো গার্মেন্টস সেক্টর, এটাকে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারপরে ইট তৈরি করা হয়, এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। বই ছাপানো, এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আবার গম থেকে ময়দা তৈরি করা হয়, এটাও একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে একটি কাঁচামালকে ব্যবহার উপযোগী আরেকটা রূপ, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় উৎপাদন। এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় উৎপাদন, আমরা জানি। তো এই উৎপাদনকারী প্রতিষ্ঠানে আজকে আমরা কিভাবে একটা পণ্য উৎপাদন করলে তার ব্যয় নির্ধারণ করা হয় সেই ব্যাপারটা আজকে আমরা জানবো। সবাই মনোযোগ দিলে আমি খুব খুশি হব এবং তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে, আমি আশা করি। তাহলে খেয়াল করো, আমার পিছনে আমি এই বোর্ডে একটি ছক এঁকেছি এবং এই ছকের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা তাদের পণ্যের উৎপাদন ব্যয় এবং কিভাবে সেটাকে আবার বিক্রয় মূল্য পর্যন্ত নিয়ে যায় সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাই খেয়াল করবে। তো আমি আবার বলি যে এখানে উৎপাদন করার জন্য যে সকল উপাদান সরাসরি দরকার সেই উপাদানগুলোকে বলা হয় কাঁচামাল। সেই উপাদানকে বলা হয় কাঁচামাল। সেই ব্যাপারটা আমরা এখন দেখি যে উৎপাদন ব্যয় বিবরণী, যে এর মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারবো। তো উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে প্রথম যে ধাপটা হলো সেটা হলো প্রারম্ভিক কাঁচামাল মজুদ। প্রারম্ভিক কাঁচামাল, তারপর যোগ কাঁচামাল ক্রয়, যোগ ক্রয় পরিবহন, তারপর বাদ সমাপনী কাঁচামাল। তো এই যে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়টা যোগ, ক্রয় পরিবহন যোগ, তারপর সমাপনী কাঁচামালটা যদি বিয়োগ করি, বিয়োগ ফলের যেই নাম, এটার নাম হলো ব্যবহৃত কাঁচামাল, যে কতটুকু কাঁচামাল ব্যবহার করা হয়েছে উৎপাদনের জন্য। এবার আমরা এতটুকু আলোচনা করি যে কাঁচামাল কি। তাহলে কাঁচামাল হচ্ছে যে দ্রব্য তৈরি করা হবে সেই দ্রব্যের মুখ্য যেই উপাদানটি, সেই উপাদানকে বলা হয় কাঁচামাল। যেমন ইট যদি আমরা তৈরি করি, যদি আমরা ইট উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান হয়ে থাকি, তাহলে ইট তৈরি করার মূল উপাদান হচ্ছে মাটি। তাহলে মাটি হচ্ছে ইটের জন্য কাঁচামাল। আবার গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি গার্মেন্টস টি শার্ট তৈরি করে, তাহলে তার জন্য যে টি শার্টের জন্য যে কাপড়টা দরকার সেই কাপড়টা হচ্ছে তার জন্য কাঁচামাল। আবার যদি আমরা ময়দা উৎপাদনকারী প্রতিষ্ঠান ধরি, তাহলে ময়দা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যে ময়দা তৈরি করা হয় কিসের থেকে? গম থেকে। তাহলে গম হচ্ছে ময়দা কাঁচামাল। আবার যদি আমরা কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে থাকি, যে আমরা কাপড় উৎপাদন করি বা কাপড় তৈরি করি, তাহলে কাপড় তৈরি করার জন্য মূলত যেটা দরকার সুতা। আবার সুতা তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তুলা। তাই এই যে যখন তুমি যেই দ্রব্যটা উৎপাদন করবে সেটার জন্য মূল বা প্রধান যে উপকরণ দরকার সেই উপকরণটাকে বলা হয় কাঁচামাল। তাহলে এখানে কাঁচামাল বলতে বোঝাইছে যে আমরা এখন যে পণ্যটা তৈরি করব সেই পণ্য তৈরি করার জন্য যতটুকু কাঁচামাল প্রয়োজন তাকে বলা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, যে কতটুকু কাঁচামাল ব্যবহার করা হয়েছে। আবার বলছি যে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয়, যোগ ক্রয় পরিবহন বা সমাপনী কাঁচামাল। এতটুকু যদি কাজ করি তাহলে আমাদের যেই ফলাফলটা বের হয় তার নাম হলো ব্যবহৃত কাঁচামাল, মানে যতটুকু কাঁচামাল ব্যবহার করা হয়েছে। এরপরে যোগ প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় মানে সরাসরি আরো যেই ব্যয় হয় উৎপাদনের দ্বার প্রান্তে, মানে তৈরি করার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, এই কাঁচামালটাকে তৈরি করার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যেই ব্যয় হয় সেগুলোকে আবার
প্রত্যক্ষ ব্যয় বলা হয়, যেমন শ্রমিকের মজুরি, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে যেমন প্যাকিং খরচ, এই সকলগুলা বসতে পারে, বা সহায়ক দ্রব্য যেটাকে বলা হয় সেগুলোকে বলা হচ্ছে অন্যান্য ব্যয়। মূল যেমন যদি আমি ইট তৈরি করি, ইট তৈরি করার জন্য মূলত যেইটা দরকার সেটা হলো কাঁচামাল, মাটি, ওটা হলো মুখ্য পণ্য। আর হলো গৌণ মানে যেটা সহায়ক দ্রব্য হিসেবে কাজ করবে সেটাকে অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হিসেবে দিব। আর শ্রমিকের মজুরি বলতে আমরা বুঝি যে এই পণ্য উঠানামা করার জন্য, গোডাউনে নেওয়ার জন্য, আনার জন্য যে শ্রমিকদেরকে যে মজুরি দেওয়া হয় সেটাকে বলা হয় শ্রমিকের মজুরি। তাহলে এতটুকু বলা প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় যদি আমি ব্যবহৃত কাঁচামালের সাথে, এই যে ব্যবহৃত কাঁচামাল যে টাকাটা বের হলো তার সাথে যদি প্রত্যক্ষ ব্যয়ের এই টাকাগুলো যদি যোগ করে দেই, তাহলে এই যোগফলের যে নাম হয় তার নাম হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় মানে কাঁচামাল বাবদ এবং আরো প্রত্যক্ষ ব্যয় যোগ করলে যেটা বের হয় তার নাম হলো মুখ্য ব্যয়। আমরা মুখ্য ব্যয় পেলাম, দুইটা ব্যয় পাইছি, একটা হলো ব্যবহৃত কাঁচামাল আর একটা হলো মুখ্য ব্যয়। এরপর 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা মানে হচ্ছে ফ্যাক্টরি, যেখানে পণ্যটা তৈরি করা হবে, রূপদান করা হবে, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা হবে যেই জায়গা, ওই জায়গাটাকে বলা হয় কারখানা। তাহলে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় কি? সেই কারখানা উপরিব্যয়গুলো আমি যেখানে লিখেছি, যেমন কারখানা ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, কারখানা শ্রমিকের বেতন বা মজুরি, পরোক্ষ মজুরি কারখানায় ব্যবহৃত হয়, যন্ত্রপাতির অপচয়, কারখানা যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতির অপচয়, বা কারখানা দালানের মেরামত খরচ, কারখানা দালানের ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার গ্যাস বিল, কারখানার ম্যানেজারের বেতন, মানে কারখানা সংক্রান্ত যত খরচ আছে এই সকল খরচগুলোকে বলা হবে কারখানা উপরিব্যয়। তো ইটের ভাটার ক্ষেত্রে আবার কারখানা কোনটা? ইটের ভাটার ক্ষেত্রে কারখানা হলো ইট খোলা যেই জায়গাটা থাকে, যে জায়গায় ইট তৈরি করা হয় ওই জায়গাটাকে বলা হয় ইট খোলা। তাহলে ওই জায়গাটাকে আমরা কারখানা হিসেবে ব্যবহার করতে পারি ইট খোলা এবং ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাহলে এখানে যন্ত্রপাতি ক্রয়, কারখানা সংক্রান্ত সকল খরচ, এই কারখানা সংক্রান্ত সকল খরচ যদি আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করি, এই কারখানা সংক্রান্ত সকল খরচগুলা 2 নম্বর করে লিখলাম। এই কারখানা উপরিব্যয় আর হলো এখানে মুখ্য ব্যয়, এই দুইটা উপাদান যদি আমরা যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হলো উৎপাদন ব্যয়। যে উৎপাদন করতে আমাদের এত টাকা ব্যয় হয়েছে, তাহলে এটাকে বলা হয় উৎপাদন ব্যয়। এরপরে আরো 2টা ধাপ আছে, যে মজুদ পণ্যের ব্যাপারটা আছে। তো প্রথমে আমরা যে মজুদের নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো কাঁচামালের মজুদ, যে আমাদের যেই কাঁচামাল দরকার, আমাদের আগে থাকতে কিছু কাঁচামাল আছে, নতুন করে কিছু কাঁচামাল ক্রয় করেছি এবং ব্যবহার করার পর যে কাঁচামালটা রয়ে গেছে সেটাকে বলা হয় সমাপনী কাঁচামাল। তাহলে এখানে মজুদ পণ্য 2 ধরনের, হলো প্রারম্ভিক আর একটা হলো সমাপনী। প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। তাহলে এই জায়গায় 3টা মজুদ পণ্য, একটা কাঁচামালের মজুদ, আর একটা হচ্ছে চলতি কার্যের মজুদ, আর একটা হচ্ছে তৈরি পণ্যের মজুদ। চলতি কার্য মানে অর্ধ সমাপ্ত কাজ হয়েছে, কাজটা পুরোপুরি ফুলফিল কমপ্লিট হয় নাই, অর্ধেক কাজ হয়েছে। তো সেই জায়গায় এইখানেও 2টা মজুদ থাকতে পারে, একটা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর একটা চলতি কার্যের সমাপনী মজুদ। যদি উৎপাদন ব্যয় বের করে ফেলি, উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব আর চলতি কার্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব, তাহলে যেই ফলাফল বের হয় তার নাম হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয় পরে তারপর আমরা যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ পণ্য, তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ পণ্য যোগ আর তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ। তাহলে যেটা বের হবে তার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। মানে এখন যেই দ্রব্যটা আমরা তৈরি করেছি সেই দ্রব্যটা এখন বিক্রয় উপযোগী হয়ে গেছে, বা বিক্রি করার আগ পর্যন্ত যে ব্যয় হয় তাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রি করব তার জন্য আমাদের যত টাকা ব্যয় হচ্ছে সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এগুলো ছাড়াও আমাদের আরেকটা ধাপ আছে খরচের, সেই খরচটা আমরা এখনই আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আগে বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত শিখলাম। এই পর্যন্ত আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত শিখলাম আমরা বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় মানে যে পণ্যটা উৎপাদন থেকে শুরু করে একদম বিক্রয় উপযোগী করার জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে এই পণ্যটা আমরা বাজারে বিক্রি করব, তো বিক্রি করার জন্য আরো এটার পিছনে আরো অনেক ধরনের ব্যয় হতে পারে। তো সেইখানে ব্যয় 2 ধরনের হয়, একটা হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর একটা হলো বিক্রয় উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক মানে যে পণ্য
যে অফিসিয়ালি যেই খরচ বা প্রশাসনিক সংক্রান্ত যে সকল খরচ ওটাকে বলা হয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। যেমন অফিস কর্মচারীদের বেতন প্রদান, অফিস ভাড়া, অফিস খরচ, মনিহারি খরচ, এই ধরনের অনেক ধরনের খরচ থাকে, এগুলাকে অফিস উপরিব্যয় বলা হয় বা প্রশাসনিক উপরিব্যয় বলা হয়। এরপর বলছে বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় মানে বিক্রি করতে আবার যেই ব্যয় হয়, যেমন বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, এই ধরনের অনেক খরচ থাকে, এগুলাকে বলা হয় বিক্রয় উপরিব্যয়। তাহলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এই দুটো আমরা একসাথে লিখবো, যে পাশে লিখেছি প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক সংক্রান্ত খরচ এবং বিক্রয় সংক্রান্ত খরচ একসাথে লিখেছি, যেমন অফিস ভাড়া, অফিস খরচ, মনিহারি খরচ, বেতন, বিজ্ঞাপন, বিক্রয় পরিবহন, শোরুম ভাড়া, এগুলা প্রশাসনিক এবং বিক্রয় উপরিব্যয়। এই খরচগুলা যোগফল এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি তাহলে যোগফল দাঁড়ায় মোট ব্যয়। মোট ব্যয় মানে একদম পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সকল খরচগুলোকে বলা হয় মোট ব্যয়। তো এই যে মোট ব্যয় হলো, এখন আমাদের কত টাকা বিক্রি করব বা কত টাকা বিক্রি করলে আমাদের লাভ হবে, সেটা হলো মোট ব্যয়ের যদি বেশি বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। মোট ব্যয়ের বেশি বিক্রি করলে লাভ হবে, মোট ব্যয়ের সমান বিক্রি করলে আমাদের লাভ ক্ষতি কিছুই হবে না। আবার যদি আমরা মোট ব্যয়ের নিচে বিক্রি করি তাহলে আমাদের আবার লস হবে। তাহলে এখানে মোট ব্যয় বের করার পর যোগ প্রত্যাশিত মুনাফা, সে কত পার্সেন্ট মুনাফা করতে চায় অথবা সে কত টাকা বিক্রি করতে চায়। তাহলে মোট ব্যয় এবং মোট বিক্রয়ের পার্থক্য হচ্ছে মুনাফা। মোট ব্যয় এবং বিক্রয়ের পার্থক্য মুনাফা, অথবা যে মোট ব্যয়ের উপর সে কত পার্সেন্ট মুনাফা করতে চায় সেই পার্সেন্টেজ মুনাফাটা মোট ব্যয়ের সাথে যদি যোগ করি তাহলে আমাদের বিক্রয়ের পরিমাণ বের হয়ে যাবে। গত ক্লাসে আমরা উদাহরণ দিয়ে যেরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম। তো এইভাবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে, এই চার্টটা আমাদের সম্পূর্ণ ভালোভাবে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। তো এইখানে এই চার্টটা বা এই অঙ্কটা সহজে করার জন্য এবং সহজে বোঝার জন্য যে কোন জায়গায় কোন কোন উপাদানগুলো বসবে এটা বোঝার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করার চেষ্টা করব। সবাই যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে। যেমন এই যে এই পর্যন্ত ব্যবহৃত কাঁচামাল, প্রথমে ব্যবহৃত কাঁচামাল যেমন প্রারম্ভিক মজুদ, কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, সমাপনী কাঁচামাল, এগুলা দিয়ে তৈরি করি আমরা ব্যবহৃত কাঁচামাল। তাহলে এইগুলা যদি দেখি তাহলে আমরা কে দিয়ে চিহ্ন দেব, এগুলো কে, এখানে কে দিয়ে চিহ্ন দিলাম, কে ফর কাঁচামাল, কে দিয়ে চিহ্ন দিলাম, যে এগুলা দেখা মাত্র আমরা কে চিহ্ন ব্যবহার করব, মানে এগুলা ব্যবহৃত কাঁচামাল বের করতে ব্যবহার করব। এরপরে প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে এখানে দুইটা উপাদান আছে, প্রত্যক্ষ শ্রমিকের মজুরি অথবা অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। এটাকে দেখার জন্য আমরা ডি ব্যবহার করব, ডি মানে ডিরেক্ট কস্ট, ডিরেক্ট মানে প্রত্যক্ষ সরাসরি, ডি, তাহলে কে প্লাস ডি, তাহলে মুখ্য ব্যয়। সকল কে এর যোগফল হইব ব্যবহৃত কাঁচামাল, আর কে এর সাথে যদি আমরা প্রত্যক্ষ ব্যয়টা যোগ করি মানে ডি উপাদান যদি যোগ করি তাহলে বের হবে মুখ্য ব্যয়। তাহলে কে প্লাস ডি সমান সমান মুখ্য ব্যয়, কে ডি মুখ্য ব্যয়। এরপরে যোগ কারখানা উপরিব্যয়, কারখানা মানে যে কারখানা সংক্রান্ত যত খরচ আছে এগুলাকে বলা হয় কারখানা উপরিব্যয়। কারখানাকে বলা হয় ফ্যাক্টরি, তাহলে ওইখানে এই জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি এফ, যে কারখানার জন্য যে সকল উপাদান দরকার সেগুলোকে আমরা এফ দিব। তাহলে কে ডি এফ, কে ডি এফ, কে দিয়ে কাঁচামাল, কে এর সকল কাজগুলোকে বলবো আমরা ব্যবহৃত কাঁচামাল। কে এর সাথে যদি ডি যোগ করি, প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করি, তাহলে কাঁচামালের সাথে প্রত্যক্ষ ব্যয় যোগ করলে হয়ে যায় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে সকল কারখানা উপরিব্যয় যদি যোগ করি তাহলে হয়ে যায় উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় বের করতে তিনটা উপাদান প্রয়োজন আমাদের, কাঁচামাল, প্রত্যক্ষ ব্যয়, কারখানা উপরিব্যয়। কে ফর কাঁচামাল, ডি ফর প্রত্যক্ষ ব্যয়, আর এফ ফর হলো কারখানা উপরিব্যয়। তাহলে কে ডি এফ, কে ডি এফ, এই তিনটা উপাদান যোগ করলে আমাদের বের হয়ে যাবে উৎপাদন ব্যয়। এরপর চলতি কার্যের প্রারম্ভিক যদি উৎপাদন ব্যয়ের সাথে যোগ করি এবং সমাপনীটা যদি বিয়োগ করি তাহলে উৎপাদিত পণ্যের ব্যয়। এই চলতি কার্যের মজুদ পণ্যের এগুলো কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। তারপর তৈরি পণ্যের প্রারম্ভিক, তৈরি পণ্যের সমাপনী, এগুলো যোগ বিয়োগ করলে যেটা বের হবে তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই দুটার যে চলতি কার্যের প্রারম্ভিক সমাপনী এবং তৈরি পণ্যের প্রারম্ভিক সমাপনী এগুলো কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই। এরপর বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে গেল। এরপরে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়, এগুলাকে আবার বলা হয় পরিচালন ব্যয়ও বলা যায়, পরিচালন ব্যয়। তাহলে এই জায়গায় এগুলা সবগুলোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করতে পারি, সেটা হলো পি। প্রশাসনিক এবং বিক্রয় উপরিব্যয় এগুলো দেখলে আমরা পি চিহ্ন ব্যবহার করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, কে ডি এফ, উৎপাদন ব্যয় হয়ে গেল। উৎপাদন ব্যয়ের সাথে দুই ধরনের মজুদ পণ্য যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যদি আমরা যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হলো মোট ব্যয়। তারপর মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে যেটা বের হবে তার নাম হলো বিক্রয়। এইভাবে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয় থেকে শুরু করে একদম ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সকল খরচ টরচ যোগ করে তারপর তারা লাভ যোগ করে এরপরে বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। আশা করি যে এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে
এই পুরো ব্যাপারটি বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ব্যাপারটি খেয়াল করবে। খেয়াল করো, এখন আমি একটি উদাহরণ লিখেছি, সেই উদাহরণটাকে পড়ে আমরা আগে ফাইন্ড আউট করবো যে কোনটা কোন জায়গায় যাবে। কারণ আমরা একটু আগে শিখলাম যে যদি কাঁচামাল হয় সেটাকে আমরা কে চিহ্ন ব্যবহার করব, যদি প্রত্যক্ষ ব্যয় হয় সেখানে ডি চিহ্ন ব্যবহার করব, আর যদি কারখানা উপরিব্যয় হয় সেখানে এফ চিহ্ন ব্যবহার করব, এবং প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় হলে সেখানে পি চিহ্ন ব্যবহার করব। আর মাঝখানে দুইটা মজুদ পণ্য আছে, চলতি কার্য, তৈরি পণ্য, এগুলোর কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই। তো আমরা আগে পড়ি যে এখানে কি অঙ্ক দেয়া আছে, যে বাটা একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাটা একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেখানে 2020 সালে 1000 জোড়া জুতা উৎপাদন করতে চায়, যেখানে তারা এবছর 1000 জোড়া জুতা উৎপাদন করতে চায়। তাহলে এখন দেখো এখানে জুতা উৎপাদন করবে, জুতা তৈরি করবে। তাহলে জুতা তৈরি করার জন্য মূলত কি দরকার? জুতা তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চামড়া। তাহলে চামড়া হচ্ছে এখানে কাঁচামাল, চামড়াটা হচ্ছে এখানে কি কাঁচামাল। তাহলে দেখি যে প্রথমে প্রারম্ভিক চামড়া ক্রয়, দিয়ে আমি সংক্ষেপে প্রারম্ভিক বোঝানোর চেষ্টা করেছি। প্রারম্ভিক চামড়ার মজুদ, প্রারম্ভিক চামড়ার মজুদ, যে চামড়া আমাদের আগে থাকতে কিছু আছে ওটাকে বলো প্রারম্ভিক চামড়ার মজুদ। তাহলে এই যে যেহেতু প্রারম্ভিক চামড়া, এটাকে আমরা কে চিহ্ন দিয়ে প্রকাশ করব, কে, এটা কাঁচামালে ব্যবহৃত হবে, তাহলে আমরা সাথে সাথে কে চিহ্ন দিব। সমাপনী চামড়া মজুদ, এটাও কে, এটাও কে এর মধ্যে বসবে, যে কাঁচামালের মধ্যে যাবে। চলতি কার্যে প্রারম্ভিক মজুদ, চলতি কাজে সমাপনী মজুদ, এটা পরে উৎপাদন ব্যয়ের পরে যে কাজ, এগুলো আমরা কোনো চিহ্ন ব্যবহার করব না। তৈরি পণ্যের জুতার মজুদ প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ, এটাও পরে কাজ করব। এরপরে লেখা আছে চামড়া ক্রয় 1 লক্ষ টাকা। চামড়া ক্রয়, তাই চামড়াটা কি? চামড়া হচ্ছে কাঁচামাল, তাহলে এটাকে আমরা কে চিহ্ন দিয়ে প্রকাশ করব, কাঁচামাল। তারপর বলা আছে মজুরি প্রদান 20,000 টাকা। তাহলে আমরা জানি মজুরি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, তাহলে মজুরি এটাকে আমরা ডি চিহ্ন ব্যবহার করব, প্রত্যক্ষ ব্যয়। এরপর বলা আছে আঠা ও সুতা ক্রয়। আঠা সুতা এই কাজগুলো কারখানার মধ্যে কাজে লাগে, যে জুতা তৈরির সময় আঠা সুতাগুলো কাজে লাগে, এই জন্য আঠা এবং সুতাকে আমরা কারখানা উপরিব্যয় দিব, তাহলে এফ। তাহলে আঠা ও সুতা, এটাকে আমরা এফ চিহ্ন দিলাম। এরপর বলা হচ্ছে কারখানার বিদ্যুৎ বিল বা কারখানা ভাড়া, তারপর কারখানার বিদ্যুৎ বিল। তাহলে কারখানার ভাড়া যেটা, সেটা অবশ্যই এফ কারখানার, এবং কারখানার বিদ্যুৎ বিল যেটা, সেটাও এফ কারখানা। তাহলে আমরা দাগাইলাম। এরপরে বলা আছে অফিস খরচ 10,000 টাকা। তাহলে অফিস খরচ, অফিস হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, তাহলে প্রশাসনিক হলে আমরা বলছিলাম এটাকে পরিচালন ব্যয় ধরে পি চিহ্ন ব্যবহার করব, প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে পি। এরপর বলা হয়েছে বেতন প্রদান, এটাও পি, এবং বিজ্ঞাপন প্রদান, এটাও পি। এগুলো হচ্ছে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। এরপরে এখানে লাস্টে বলা হয়েছে, যে অঙ্কের শেষে বলা হয়েছে যে এখানে মোট ব্যয়ের উপর 10% লাভ ধরে বিক্রয় মূল্য নির্ণয় করো। মোট ব্যয়, যে মোট ব্যয় যত টাকা হয় তার উপর 10% লাভ ধরে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, যে 1000 জোড়া আমরা কত টাকা বিক্রি করব। এমন চাইতে পারে যে প্রতি জোড়া জুতার বিক্রয় মূল্য কত, সেটা চাইলে আমরা পরবর্তীতে আমরা জানতেছি, কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্য বের করো 10% লাভ ধরে। আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমরা সেই আগের মতো একটু আগে যে ছকটা দেখাইলাম, ব্যাপারটি খেয়াল করো, যে আমরা প্রশ্নটা করলাম যে কোনটা কোথায় যাবে, সেই ব্যাপারটা আমরা দাগাইলাম। এখন আমরা ছক তৈরি করে ফেলেছি, এই ছকের মাধ্যমে আমরা সেই বিক্রয় মূল্য নির্ধারণ করব। তো উপরে লিখছে বাটা কোম্পানি এর উৎপাদন ব্যয় বিবরণী, এটার মাধ্যমে যে বিক্রয় মূল্য নির্ধারণ করব সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী, পুরোটা চ্যাপ্টারের নাম। তো এই পুরো ছকটার যে নাম সেটা হলো উৎপাদন ব্যয় বিবরণী। তো প্রথমেই আমরা বলছিলাম যে কাঁচামালের যে ব্যাপারটা সেটা লিখবো। তো কাঁচামালের সেই ব্যাপারটা আমরা দেখাইছিলাম, যে প্রারম্ভিক চামড়া মজুদ, সমাপনী চামড়া মজুদ, তারপরে চামড়া ক্রয়। তাহলে এই তিনটা হচ্ছে এখানে তাহলে কাঁচামাল। তাহলে প্রথমে আমরা লিখবো এখানে প্রারম্ভিক চামড়া মজুদ। প্রারম্ভিক চামড়া মজুদ আমরা দেখাইছিলাম কি, এখানে 10,000 টাকা আছে প্রারম্ভিক চামড়া মজুদ। এরপরে এর সাথে যোগ চামড়া ক্রয়, যোগ চামড়া ক্রয়। চামড়া ক্রয় করা হয়েছে এখানে 1 লক্ষ টাকা, তাহলে আমরা লিখলাম চামড়া ক্রয় 1 লক্ষ টাকা। তাহলে এই যোগ করে ফেললাম যে 1,10,000 টাকা আমাদের। তারপর মাইনাস সমাপনী, সমাপনী চামড়া মজুদ। সমাপনী চামড়া মজুদ আছে আমাদের এখানে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে এখানে দাঁড়াবে 1,05,000 টাকা। এই যে টাকাটা দাঁড়াইলো এটার নাম হলো ব্যবহৃত কাঁচামাল। যে ব্যবহৃত কাঁচামাল, যে যতটুকু কাঁচামাল বা যতটুকু চামড়া ব্যবহার করা হয়েছে
এই 1000 জুতা উৎপাদন করার জন্য সেটাকে বলা হয়েছে এখানে ব্যবহৃত কাঁচামাল বা ব্যবহৃত চামড়াও বলতে পারি, ব্যবহৃত চামড়া। তো কাঁচামাল লিখলেই বেস্ট হবে। এরপরে আমরা যোগ করব প্রত্যক্ষ ব্যয়, যোগ প্রত্যক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ ব্যয় আমরা ডি দাগাইছিলাম, ডি। তো প্রত্যক্ষ ব্যয় বলতে আমরা বুঝি যে শ্রমিকের মজুরি বা শুধু মজুরি বা অন্যান্য প্রত্যক্ষ ব্যয়গুলা। তাহলে এখানে মজুরি দেওয়া আছে, মজুরি প্রদান 20,000 টাকা, মজুরি শুধু দেওয়া আছে। আমরা তখন দেখছি যে মজুরি আছে, তো মজুরি একটাই আছে, তাহলে মজুরি প্রদান দেওয়া আছে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা যেহেতু একটাই প্রত্যক্ষ ব্যয়, এই জন্য আমরা সরাসরি 2 নাম্বার করে লিখলাম। তো এই 1,05,000 সাথে 20,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে হয় 1,25,000 টাকা। এটার নাম হইতেছে মুখ্য ব্যয়, এটার নাম হইতেছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় হয়ে গেল। এরপরে যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয় হেডলাইন করলাম, আমরা এই পাশে লিখতেছি কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয়গুলোকে আমরা এফ চিহ্ন দিয়ে দাগিয়েছিলাম। এফ কারখানা মানে যেগুলো কারখানায় ব্যবহৃত হয়, যেমন আঠা ও সুতা, আঠা ও সুতা ক্রয়, আঠা সুতা ক্রয় 10,000 টাকা, এটা আমরা প্রথম করে লিখলাম। এরপরে লেখা আছে কারখানা ভাড়া, কারখানা ভাড়া, কারখানা ভাড়া আছে 20,000 টাকা। এরপরে যেটা আছে কারখানা বিদ্যুৎ বিল, কারখানা বিদ্যুৎ বিল, কারখানার বিদ্যুৎ বিল দেয়া আছে এখানে, কারখানা বিদ্যুৎ বিল আছে 10,000 টাকা। এই হচ্ছে কারখানা উপরি ব্যয়গুলো। এখন আমরা এগুলো যদি যোগ করে দিই 40,000 টাকা, 40,000 টাকা। এই 40,000 টাকা এই যে মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করবো, তাহলে 25 আর হলো 40 যদি আমরা যোগ করি তাহলে হয় 1,65,000 টাকা। তাহলে এটার নাম হলো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। খুব গুরুত্বপূর্ণ পার্ট, কাজ শেষ করলাম। উৎপাদন ব্যয় মানে কে ডি এফ, তিনটা উপাদানের যোগফলকে বলা হয়েছে উৎপাদন ব্যয়। এরপরে উৎপাদন ব্যয়ের কাজ শেষ হলে আমরা চলে যাব উৎপাদন ব্যয়ের সাথে যদি চলতি কাজের প্রারম্ভিক এবং সমাপনী থাকে, সেই চলতি কাজের প্রারম্ভিক মজুত পণ্য যোগ আর চলতি কাজের সমাপনী মজুত পণ্য বিয়োগ। তো প্রশ্নে আমাদের দেওয়া আছে চলতি কাজের প্রারম্ভিক এবং চলতি কাজের সমাপনী। তো এটার সাথে যোগ, সংক্ষেপে লিখি আমি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। তোমরা বুঝে নিবা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 20,000 টাকা, সরাসরি আমরা এখানে লিখলাম। তারপরে মাইনাস আবার চলতি কার্যের সমাপনী মজুদ, চলতি কার্যের সমাপনী মজুদ, চলতি কার্যের সমাপনী মজুদ দেওয়া আছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা মাইনাস আর 20,000 টাকা প্লাস। তাহলে এখানে যদি আমরা কাজ করি তাহলে 1,75,000 টাকা। এটার নাম হলো উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় দাঁড়িয়ে গেল। এরপরে এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ হলো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, যদি প্রশ্নে থাকে। তো এই প্রশ্নে আছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদরা যোগ আর তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ। এখানে আমি সংক্ষেপে লিখি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 30,000 টাকা যোগ আবার মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ 10,000 টাকা বিয়োগ। তাহলে এখানে যোগ বিয়োগ করলে যেটা দাঁড়ায় সেটা হলো 1,95,000 টাকা। এই যে 1,95,000 টাকা, এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। 1,95,000 টাকা যেটা দাঁড়াইলো সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া গেল। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমাদের যেই কাজটা করতে হবে এর সাথে যোগ করতে হবে প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয়, প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয়। লিখো প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয়। প্রশাসনিক ও বিক্রয় উপরি ব্যয় যেটা আমরা পরিচালন ব্যয় বলে দাগিয়েছিলাম। যেমন এখানে অফিস খরচ, বেতন প্রদান, বিজ্ঞাপন খরচ, অফিস খরচ, বেতন প্রদান,
বিজ্ঞাপন খরচ সেই ব্যাপারটা আমরা এখানে লিখবো। তো এখানে জায়গা হবে না, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তারপরে এই জায়গাটা আমি লিখতেছি। এখানে এখন আমরা লিখবো যে প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়, এখানে হেডলাইন দিলাম, সেই প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয় গুলো আমরা এখানে লিখবো। তো প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয় আছে অফিস খরচ, লেখা আছে অফিস খরচ, তাহলে অফিস খরচ, অফিস খরচ দেওয়া আছে 10,000 টাকা। এরপরে লেখা আছে বেতন প্রদান, বেতন প্রদান, বেতন প্রদান আছে 20,000 টাকা। এরপরে দেওয়া আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেওয়া আছে 20,000 টাকা। তাহলে এখানে দাঁড়ালো 50,000 টাকা। এই যে 50,000 টাকা, এটার নাম হচ্ছে প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়। এই 50,000 টাকা এই 1,95,000 টাকার সাথে আমরা যোগ করব, তাহলে যেটা দাঁড়ায় 1,45,000 টাকা। এটার নাম হচ্ছে মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয় 1,45,000 টাকা। তো আমাদের প্রশ্নে বলা ছিল যে মোট ব্যয়ের উপর 10% লাভ ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য। তাহলে মোট ব্যয় 1,45,000 টাকা। এখন আমরা এটার সাথে যোগ করব প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা। তো প্রত্যাশিত মুনাফা বলা হয়েছিল যে মোট ব্যয়ে 10%, তাহলে মোট ব্যয় হচ্ছে 1,45,000 টাকা গুণ 10%, তাহলে দাঁড়ায় 14,500, 14,500 টাকা লাভ। তাহলে আমরা 14,500 টাকা এর সাথে যোগ করব 9। এখানে যেটা দাঁড়ালো 1,59,500 টাকা। তো মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে 1,59,500 টাকা, এটা নাম হলো বিক্রয় মূল্য। এইভাবেই উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের কাঁচামাল ব্যয় থেকে শুরু করে একদম বিক্রয় মূল্য নির্ণয় করে থাকে। এখন আমি বলেছিলাম যে এখানে 1,000 জোড়া জুতা তৈরির কথা বলা হয়েছে। এখন যদি প্রশ্নে বলে যে প্রতি জোড়া জুতার বিক্রয় মূল্য কত, তাহলে এই যে 1,59,500 টাকা, এই 1,59,500 টাকা, এই 1,59,500 টাকাকে যদি আমরা 1,000 দিয়ে ভাগ করি, তাহলে এক জোড়া জুতার দাম বের হয়ে যাবে। আবার যদি বলা হয় প্রতি জোড়া জুতায় কত টাকা লাভ হয়েছে, তাহলে এখানে লাভ হয়েছে 14,500 টাকা। 14,500কে আমি যদি 1,000 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি জোড়ায় কত টাকা লাভ হয় সেই লাভের টাকাটা পাওয়া যাবে। আবার যদি বলা হয় প্রতি জোড়া জুতায় কত টাকা ব্যয় হয়েছে, মোট ব্যয়, তাহলে যে মোট ব্যয় 1,45,000 টাকাকে যদি আমরা ওই 1,000 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি জোড়া জুতার মোট ব্যয় আমরা পাবো। এইভাবেই আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে বিক্রয় মূল্য নির্ণয় করে থাকে। এভাবে আমরা, যদি তোমরা এখন এই অঙ্কটা দেখে মেন বইয়ের যে উদাহরণ 2টা অঙ্ক আছে এবং সৃজনশীলে 3, 4, 5, 6 এই অঙ্কগুলো যদি আমরা একটু বাসায় প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে খুব ভালো ধারণা হবে এবং যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো আমরা আশা করি। তো সুতরাং প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তোমরা নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সকল টিচারদের ভিডিওগুলো দেখবে এবং দেখে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।